আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স। আজকে ক্লাসে আমি আলোচনা করব মাই লাস্ট ডাচেস, লিখেছেন রবার্ট ব্রাউনিং। ওকে, মাই লাস্ট ডাচেস রবার্ট ব্রাউনিংয়ের ড্রামাটিক মনোলগ। এমনিতে আমরা জানি যে রবার্ট ব্রাউনিং হচ্ছেন ড্রামাটিক মনোলগের একজন অন্যতম গ্রেট পোয়েট, এবং আজকের কবিতা মাই লাস্ট ডাচেস, এই কবিতাটাও শুরু হয়েছে রবার্ট ব্রাউনিংয়ের একটা সুন্দর ড্রামাটিক মনোলগের মধ্য দিয়ে। তো ড্রামাটিক মনোলগটা কি? অ্যাকচুয়ালি ড্রামাটিক মনোলগ হচ্ছে কোনো একটা ছবি যেটা আমরা কল্পনা করি, একটা কল্পনা ইমাজিন করি, সেইটা নিয়েই একটা বিস্তৃতি হয় এবং একসময় সে কল্পনার ছবিটার বিভিন্ন চরিত্র ফুটে ওঠে, সেটাই হচ্ছে ড্রামাটিক মনোলগ। তো চলুন আমরা দেখি যে রবার্ট ব্রাউনিংয়ের যে মাই লাস্ট ডাচেস, এখান থেকে আমরা কবিতার নাম থেকেই বুঝতে পারছি ডাচেস হচ্ছে গিয়ে কোনো ডিউকের ওয়াইফ, দ্যাট মিন্স রানী। তো মাই লাস্ট ডাচেস, এখানে ডিউকের যে শেষ ওয়াইফ তার সম্পর্কে বলা হচ্ছে। তো এই গল্পটা শুরু হয়েছে, এই যে আমরা দেখতে পাচ্ছি ডিউক আলফনসো দ্য সেকেন্ড, উনি ডিউক অফ ফেরারা বলে আমরা যাকে জানবো। তিনি প্রথম গল্পটা যখন আমরা শুরু দেখতে পাবো যে তিনি একটা ঘটকের সঙ্গে, এখানে ঘটকটাকে আমরা নিকোলাস মার্ডাস বলে জানবো, যে নিকোলাস মার্ডাসের সঙ্গে ঘটকের সঙ্গে কথা হচ্ছে এবং ঘটককে তার বাড়ির, দ্যাট মিন্স তার আসলে রাজপ্রাসাদের চারপাশটা যখন ঘুরে ঘুরে দেখাচ্ছিল আর নিচে ওয়েট করছিল ডিউক আলফনসোর হবু শ্বশুর টেইলর। তো এমন সময় হচ্ছে গিয়ে উনি ঘটককে বাড়ির বা প্রাসাদের চারপাশ দেখাতে দেখাতে একটা জায়গায় গিয়ে একটা পর্দা সরিয়ে একটা ছবি দেখালেন এবং উনি ঘটককে বলছেন যে এই ছবিটাই হচ্ছে আমার মাই লাস্ট ডাচেস, আমার শেষ ওয়াইফ। ওকে, আমরা তার নামটা জানবো লুক্রেজিয়া। তো লুক্রেজিয়াকে যখন আমি বিয়ে করি তখন আমার বয়স ছিল 25 ইয়ার্স এবং তার বয়স ছিল 14 বছর। লুক্রেজিয়া ছিল খুবই সিম্পল একজন মেয়ে, খুব ভালো মনের মানুষ, এত সহজ সরল, সবাইকে খুব সহজে বিশ্বাস করত এবং খুব সহজে মানুষের প্রতি সে কৃতজ্ঞতা ফিল করত। এমনকি ডিউক আলফনসো এরকমও বলেন যে আমি যদি তাকে একটা কোনো কিছু সামান্য জিনিসও গিফট করেছি, সে কিন্তু আমাকে যেভাবে থ্যাঙ্কস জানিয়েছে বা কৃতজ্ঞতা প্রকাশ করেছে, অন্য একজন নর্মাল মানুষ তাকেও যদি একটা কোনো কিছু গিফট করেছে সেম ওয়েতেই তাকে কিন্তু সে কৃতজ্ঞতা জানিয়েছে। আমি একজন ডিউক, আমি তার হাজব্যান্ড, তার আমার প্রতি তার কৃতজ্ঞতাটা যেই রকম বা ভালোবাসা বা বোধটা যেমন, নিশ্চয়ই একটা নর্মাল মানুষের সঙ্গে তেমন হওয়ার কথা না, বাট তার এটার কোনো তারতম্য বা পার্থক্য ছিল না, একই রকম ছিল। ইভেন আমার সঙ্গে সে কথা বলতে গিয়ে আবার কোনো একটা ভালো কথায় সে ঠিক যেরকম করে হাসতো, অন্য কেউ যখন তার সঙ্গে কোনো একটা ভালো কথা বলতো তার হাসিটাও ঠিক সেই একই রকম ছিল, কোনো পার্থক্য ছিল না। ইভেন কেউ যদি তাকে একটা বেলি ফুল গিফট করতো, ইভেন বেলি ফুলও শুধু না, ওই গাছের ডাল শাখা প্রশাখা এমন কিছু একটি গিফট করলেও সে মহা খুশি হয়ে যেত এবং তার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করত। আর আমি এটা লাইক করতাম না, কারণ আমার কাছে মনে হতো যে আমার পরিবার এই যে 900 ইয়ার্স ওল্ড, 900 বছরের পুরনো একটা ঐতিহ্যকে ধরে রেখেছে আমার পরিবারের একটা ঐতিহ্য রয়েছে, যেটা সে কিন্তু বুঝতো না। সে সবাইকে একই রকমভাবে বিশ্বাস করত, একই রকমভাবে ট্রিট করত, একই রকমভাবে সবার প্রতি গ্রেটফুল ছিল। তার বোঝার ক্ষমতাই ছিল না যে আমাদের 900 বছরের একটা ফ্যামিলি, তার যে একটা ঐতিহ্য রয়েছে, সেটা আমি খুব ফিল করতাম এবং এ কারণে আমি তার এই বিষয়গুলো অপছন্দ করতাম। ইভেন ডিউক এইটাও বলেন যে যখন আমার সঙ্গে সে কথা বলতো তখন তার গালে একটা লাল আভা দেখা যেত। ইভেন অন্য কারোর সঙ্গে সে সিম্পল একটা মানুষের সঙ্গে কথা বললেও এমন আভাটা আমি খেয়াল করতাম, যেটা আমি একেবারেই লাইক করতাম না। অ্যাকচুয়ালি এটা হতে পারে যে কথা বলার কারণে বা হাসা, অথবা রোদ পড়া বা বেশি শীতেও তো মানুষের গালে লাল দাগ পড়ে যায়, লাল একটা আভা আমরা দেখতে পাই। বাট ডিউক কিন্তু এটা অন্যভাবে নিয়েছিল। তো উনি তার ওয়াইফকে লাস্ট পর্যন্ত ওয়ার্ন করেছিলেন যে এখানে যে একটা সোশ্যাল ক্লাসের যে পার্থক্যটা রয়েছে সেইটা যেন সে পার্থক্যটা প্রয়োগ করে, বাট সে যখন প্রয়োগ করেনি। উনি লাস্ট একটা কথা বলেন এই যে ঘটক নিকোলাস মাদ্রাজকে, যে অ্যাকচুয়ালি আমি লাস্ট তাকে বলেছিলাম এমন একটা কথা যার মাধ্যমে তার হাসি, তার কথা চিরদিনের মতো বন্ধ হয়ে গেছিলো।
চিরদিনের মতো বন্ধ হয়ে যাওয়া, এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করতে পারি যে তার ওয়াইফকে মার্ডার করা হয়েছিল, খুন করা হয়েছিল এবং সে মারা গেছে। তো অ্যাকচুয়ালি উনি মারা গেছে, এটা স্বীকার করা হয়েছে। উনি মারা গেছেন তার অনলি বিয়ের 3 বছর পরে, যখন 16 বছর যখন তার বিয়ে, তখন তার বয়স মাত্র 2 বছরের বিয়েতে তার সঙ্গে তার একটা ঝামেলা হয় এবং তার 1 বছর পর অনলি 17 বছর বয়সে লুক্রেজিয়া কিন্তু তার ওয়াইফ মারা যায়। এবং তিনি মারা যাওয়ার পরে ডিউক, যে আমরা দেখতে পাচ্ছি ডিউক হলো গিয়ে ফ্রা প্যান্টলফ বলে একজন পেইন্টারকে ডাকেন এবং ওই পেইন্টারকে তার ওয়াইফ সম্পর্কে, মানে তার ওয়াইফের হাসি মুখ, গালে লাল আভা, তার হচ্ছে সরলতা, দ্যাট মিনস সিম্পলিসিটি, এসব বিষয়গুলো তাকে বলে, তার কিন্তু ছবিও দেখেননি, বা এই যে ফ্রা প্যান্টলফ কিন্তু ওনার লাস্ট ডাচেস লুক্রেজিয়াকে দেখেননি, তারপরও তার একটা ভাস্কর্য আঁকতে বলে, একটা পেইন্ট করতে বলে। এবং সেখানে মাত্র একদিনে, সারাদিনে অনেক ব্যস্ততার মধ্য দিয়ে অবশ্যই উনি তার শিল্পকর্মটা বা ভাস্কর্যটা তৈরি করেন। তো এইখানে কিন্তু ওই সমাজে যে শিল্পের প্রতি একটা প্রাধান্য ছিল, শিল্প নিয়ে মানুষের বড়াই ছিল, সে জিনিসটাও কিন্তু ফুটে উঠেছে। তো আলফনসো এখানে ঘটককে বলছেন যে এই যে ছবিটা দেখছো না, এটা হচ্ছে আমার ওয়াইফের, যে ছবিটার যে পর্দাটা আমি তোমাকে সরায় দেখালাম, এই পর্দা আমি ছাড়া অন্য কারো সরানোর কোনো সাহস নাই। এখানে কিন্তু তার একটা যে দাম্ভিকতা, এইটার একটা প্রকাশ পেয়েছে যে এই পর্দা অন্য কেউ সরাতে পারে না। এবং সে আবার ওইখানে প্রশ্ন করছে যে এই মেয়েকে বোঝাবে কে যে আমি আসলে এগুলো চাই না, আমি চাই যে সে ক্লাস ডিফারেন্সটা বুঝুক। এই জায়গায়ও কিন্তু আমরা ওনার যে অহংকার, আলফনসোর, দ্যাট মিনস একটি সমাজের চিত্রকে বোঝানো হয়েছে, ওই সময়ের চিত্রকেই এই কবিতার মাধ্যমে রাইটার বোঝানোর চেষ্টা করেছেন যে অহংকার, শোষণ, নিপীড়ন, এই বিষয়গুলো বলেছেন। তো আলফনসো তার ওয়াইফ লুক্রেজিয়ার সম্পর্কে এইভাবে যখন নিকোলাস মাদ্রাজকে বলতেছিলেন, এ কথাগুলোর মধ্য দিয়ে আমরা কিন্তু তার ওয়াইফের সিম্পলিসিটি, দ্যাট মিনস একটা সমাজে যে সহজ সরল মানুষের যে ব্যাপার স্যাপার রয়েছে, এবং ডিউক আলফনসো যে কতটা মানে নির্দয় একটা মানুষ ছিলেন, যেটা একটা সমাজকে প্রতিনিধিত্ব করছে, সেই বিষয়গুলো এখানে খুব স্পষ্ট ফুটে উঠেছে। এবং উনি আরও একটা জিনিস বলেছেন যে এই যে নেপচুন বলে নিচে আরও একটা ভাস্কর্য রয়েছে যেটা ব্রোঞ্জের তৈরি। অ্যাকচুয়ালি নেপচুন হচ্ছে যে সমুদ্র, সিয়ের যে হর্স, সেটার একটা পাওয়ার মিন করে নেপচুনের কথা বলা হয়েছে। এবং আলফনসো ওই ঘটকের সঙ্গে কিন্তু তার বিয়ের যৌতুক নিয়ে, মানে উনি এখন লাস্ট যে মানে আবারও যে বিয়েটা করতে চান, ওনার হবু শ্বশুর যে টেরল বসে আছেন, ওনার মেয়ের সঙ্গে উনি যে বিয়েটা করতে চান, এখানে কী পরিমাণ যৌতুক তিনি আদান প্রদান করতে চান, এই বিষয়গুলোও কিন্তু তিনি ওনার সঙ্গে আলোচনা করতেছিলেন, যার মাধ্যমে ওই সমাজে যে একটা ব্যাপক যৌতুক প্রথা রয়েছে, সে বিষয়টাও আমরা আজ করতে পারছি। তবে এই গল্পের মূল থিমে আমরা ফিরে আসি আবারও। মূল থিমে রয়েছে একটা রিচ, মানে মানুষের মাঝে যে রিচ, যে কিনা ধনী হওয়া সত্ত্বেও তার মাঝে রয়েছে প্রচুর অহংকার, এটা থাকতেই পারে, কিন্তু তার রয়েছে মানে মানুষকে নিপীড়ন, শোষণ, বঞ্চনার যে ব্যাপার স্যাপার, যেটা রয়েছে গ্রাভিটি, আমরা যেটা অহংকার, জেলাসি, একটা হিংসাপরায়ণ যে সমাজের চিত্র, সেটা ফুটে উঠেছে। আর রয়েছে মার্ডার। আমরা কিন্তু ওনার ইঙ্গিতে বুঝতে পেরেছি যে তার ওয়াইফের মানে চিরদিনের মতো হাসিটা বন্ধ হয়ে গেছে, সেইখানে কিন্তু একটা মার্ডার বা খুনের যে চিত্র সমাজে, সেটা ফুটিয়ে তোলা হয়েছে। আর রয়েছে ডাউরি সিস্টেম। ওনার ফার্স্ট ওয়াইফের কাছেও তিনি প্রচুর পরিমাণে ডাউরি, মানে লাস্ট ডাচেস যিনি, লুক্রেজিয়ার কাছেও তিনি প্রচুর পরিমাণে ডাউরি নিয়েছিলেন, এবং লাস্টে উনি যে বিয়েটা করতে চাচ্ছেন সেইখানেও কিন্তু ঘটকের সঙ্গে ডাউরি নিয়ে কথাবার্তা হচ্ছে। এবং সোশ্যাল ক্লাসটাকে এখানে কিন্তু উনি খুব বেশি মেনটেন করেছেন, যেটা ওনার ওয়াইফ লুক্রেজিয়া মেনটেন করতে না, যার জন্য তাকে কি করতে হয়েছে, তার অকালে মৃত্যুবরণ করতে হয়েছে। এবং এই কবিতাটার মাধ্যমে আমরা শিল্পকর্মের একটা নিখুঁত অবস্থান খুঁজে পাই, যে ওনার যে একটা মানে লুক্রেজিয়ার ছবিটা প্রাণবন্ত বলছেন, উনি যেন মনে হচ্ছে বেঁচে আছে, উনি যেন হাসছে, যে একটা ছবির মাধ্যমে একটা এতটা লাইভলিনেস প্রকাশ করা। তাহলে এখানে শিল্পকর্মের কী পরিমাণ মানে প্রাধান্য
প্রাধান্য পেয়েছে বা গুরুত্ব আরোপ করা হয়েছে। ইভেন শিল্পকর্মে উনি বলছেন যে আমি দেখতে পাচ্ছি তার গালে একটা লাল আভা এখনও বিদ্যমান, মানে তিনি নিজেকে একটা বড় মাপের তার মাঝে একটা শিল্প প্রতিভা আছে এটাও বোঝাতে চেয়েছেন, এবং সমাজে যে শিল্পকর্মের ওই সময় এত বেশি কদর ছিল সেটাও এই কবিতার মাধ্যমে বোঝানো হয়েছে। তো ডিয়ার লার্নার্স, অ্যাকচুয়ালি এই ছিল মাই লাস্ট ডাচেস নিয়ে আজকের কবিতাটি। আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।